আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তো আমরা যেটা আজকে পড়ব সেটা হলো, এক সেকেন্ড। আজকে তোমাদের 6 নাম্বার ক্লাস না? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা পড়বো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, অ্যান্ড আজকে আমরা ব্লাড ফিজিওলজি শুরু করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কি আরেকবার একটু বলে ফেলি। আমি আগের যে স্লাইড ওটা একটু বিশ্লেষণ করে দিচ্ছি। হ্যাঁ, আবার নতুন করে আঁকতে অনেক সময় লাগবে। আচ্ছা, এটার অবস্থা খারাপ, সমস্যা নেই, নতুন করেই বলি। আচ্ছা, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি, আমাদের এটা যদি একটা সেল হয়, আমরা কি বললাম, সেলের ভেতরটা কি থাকে, নেগেটিভ চার্জ যুক্ত থাকে, রাইট? আর সেলের বাইরে থাকে পজিটিভ চার্জ। বাইরে বলতে কি, আমরা জানি আমাদের যে অর্গানগুলো সেগুলো কি নিয়ে তৈরি, টিস্যু নিয়ে তৈরি। আর টিস্যু কি নিয়ে তৈরি, সেল নিয়ে তৈরি। তো এগুলো ধরো তিনটা টিস্যু, এখানে তিনটা সেল মিলে ধরো একটা টিস্যু। আর এখান থেকে কি যাচ্ছে, ব্লাড আসতেছে, এগুলো হলো আমাদের আর্টারি বা ধমনী। আর নীল রঙে এটা দিয়ে ব্লাড চলে যাচ্ছে, এটা হলো ভেইন। আচ্ছা, তো দেখো আমাদের সেল আর ব্লাড ভেসেল, এই যে আর্টারি আর ভেইনের মাঝখানে দেখছো এই ফাঁকা জায়গাগুলো, এটাকে আমি এই কালার দিয়ে দেখাই, এই যে রেইনবো কালার দিয়ে দেখাচ্ছি, এই জায়গাগুলো দেখতে পারছো? এগুলোকে বলে কি, ইন্টারস্টিশিয়াল স্পেস। কি বলে? ইন্টারস্টিশিয়াল স্পেস। ঠিক আছে? আর আমাদের সেলের ভেতরটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার স্পেস। আর এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস অ্যান্ড এই যে ভেসেলের ভেতর যে স্পেসটা বা ভাস্কুলার স্পেস, এই দুটাকে একসাথে কি বলা হয়, এক্সট্রাসেলুলার স্পেস। এটা কি বোঝা গেল? সেলের বাইরে যা যা আছে সবই হলো এক্সট্রাসেলুলার স্পেস। এক্সট্রাসেলুলার স্পেসের মধ্যে কি আছে, ভাস্কুলার স্পেস অ্যান্ড ইন্টারস্টিশিয়াল স্পেস। বোঝা গেল? রিপিট করব। বুঝেছি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে জেনারেলি আমাদের ইন্ট্রাসেলুলার স্পেসে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। হ্যাঁ, আর এক্সট্রাসেলুলার স্পেসে থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইড, সংক্ষেপে ইসিএফ, এক্সট্রাসেলুলার ফ্লুইড। জেনারেলি এক্সট্রাসেলুলার ফ্লুইডটা হয় পজিটিভ চার্জযুক্ত, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডগুলো হয় নেগেটিভ, অর্থাৎ সেলের ভিতরে কী চার্জ থাকে, মেইনলি নেগেটিভ চার্জ। আচ্ছা, এখন কোয়েশ্চেন আসতে পারে সেলের ভেতরটা নেগেটিভ হয় কেন, এটাই হলো আজকে আমাদের পড়ার ব্যাপার। এই যে সেলের ভেতরটা নেগেটিভ থাকে, তাহলে দেখো বাইরে পজিটিভ আর ভেতরে নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভের মাঝখানে কি হয়, একটা পোটেনশিয়াল ডিফারেন্স প্রডিউস হয়। পোটেনশিয়াল ডিফারেন্স, এটা তোমরা পড়ে আসছো, বিভব পার্থক্য। দুটো পয়েন্টের মধ্যে কখন পোটেনশিয়াল ডিফারেন্স প্রডিউস হয়, যখন দুটো পয়েন্টের মধ্যে তোমার চার্জের ইমব্যালেন্স থাকে। তো পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমাদের সেল মেমব্রেন, অ্যাক্রস দ্য সেল মেমব্রেন আছে, এটাকে আমরা কি বলি, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, আরএমপি। ঠিক আছে? এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আমাদের বডির সব সেলের ভেতরে থাকে। বিভিন্ন সেলে বিভিন্ন পরিমাণ চার্জ থাকে, যেমন আমাদের নার্ভ সেলের মধ্যে -70 মিলিভোল্ট পরিমাণ চার্জ থাকে, মানে এক একটা নার্ভ সেলের মধ্যে কতটুকু পোটেনশিয়াল থাকে, -70, ভেতরটা কত, -70 মিলিভোল্ট, কারণ এখানে মাইনাস চার্জটা বেশি আছে। আর একইভাবে আমাদের যে মাসেল সেলে জেনারেলি -90 মিলিভোল্ট চার্জ থাকে। আচ্ছা, তো এইগুলো হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কোন কোন সেল দেখায়, বডির যত সেল আছে সব সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আছে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা কোশ্চেন জিজ্ঞেস করে টিচারে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কাদের থাকে, অ্যাকশন পোটেনশিয়াল কাদের তৈরি হয়।
রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কাদের তৈরি হবে? বডির সব সেলের। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা একটা তোমার পার্মানেন্ট নাম্বার। পার্মানেন্টলি একটা সেলের ভেতরে -90 থাকবে। তোমার বডিতে এখন যত নার্ভ সেল আছে সবগুলোর ভেতরে -70 মিলিভোল্ট করে চার্জ আছে। তোমার বডিতে যত মাসেল সেল আছে বর্তমানে এখন রেস্টিং অবস্থায় সবগুলো মাসেলের ভেতরে -90 মিলিভোল্ট চার্জ থাকে। কিন্তু কিছু কিছু সেলের কি হয়, এই চার্জটা মাঝে মাঝে চেঞ্জ হয়, ঠিক আছে? ওই টাইপের সেলকে আমরা বলি এক্সাইটেবল সেল। এক্সাইটেবল সেল। এক্সাইটেবল সেল বডিতে দুই টাইপের আছে, একটা হলো আমাদের মাসেল, সেটা হতে পারে স্মুথ মাসেল অথবা কার্ডিয়াক মাসেল অথবা স্কেলিটাল মাসেল, সব টাইপের 3 টাইপের মাসেলই এক্সাইটেবল মাসেল। অ্যান্ড নার্ভ অর নিউরন বা স্নায়ু কোষ, এই দুই টাইপের কোষ আমাদের বডিতে, এগুলোকে আমরা বলি এক্সাইটেবল সেল। কেন? কারণ হলো এইসব সেল মাঝে মাঝে তাদের যে নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা থাকে সেইটা থেকে চেঞ্জ হয়ে অন্য একটা পটেনশিয়ালে চলে আসে, ঠিক আছে? এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের যে চেঞ্জটা, এটাকেই আমরা বলি অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন নামের মধ্যেই দেখো অ্যাকশন কথাটা আছে, অর্থাৎ এখানে অ্যাক্টিভলি কোনো মুভমেন্ট হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? আমরা জানি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা জেনারেলি নেগেটিভ। কি হয়, এই অ্যাকশন পোটেনশিয়াল যখন কোনো সেলে প্রডিউস হয়, এই নেগেটিভ চার্জটা হঠাৎ করে পজিটিভ চার্জে পরিণত হয়ে যায়। পরবর্তীতে ঠিক পরের মুহূর্তে এটা আবার নেগেটিভ চার্জে পরিণত হয়ে যায়। এইটুকু কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে অ্যাকশন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কীভাবে তৈরি হয়, এটা একটু আমাদের জানতে হবে। এরপর আমরা দেখব অ্যাকশন পোটেনশিয়ালটা কীভাবে তৈরি হয়। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা মেইনলি তোমার তৈরি হয় তিনটা ওয়ে। মেকানিজম অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। কোয়েশ্চেন আসতে পারে না যে কেন সেলের ভেতরটা কেন নেগেটিভ থাকে বা কীভাবে নেগেটিভ হয়, রাইট? তো এইটার মেকানিজমটা আমরা শিখব, কেন নেগেটিভ হয় রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা। আচ্ছা, তো এখানে তিনটা কজ আছে। প্রথম কজ হলো কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম ডিফিউশন। আচ্ছা, এটা আমাদের একটা সেল, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কি হয়, পটাশিয়াম অনেক বেশি থাকে। ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কি বেশি থাকে? পটাশিয়াম। আর সেলের বাইরে বা এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন খুবই কম থাকে, সেলের ভিতরে বেশি থাকে। আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম নামক একটা সাবস্টেন্স আছে, এটা অনেক বেশি থাকে। আর সেলের ভেতরে সোডিয়াম অনেক কম থাকে, ঠিক আছে? এখন কি হয়, সেলের ভিতরে কিছু গেট থাকে। আমি গেটের ব্যাপারে তোমাদের অনেক দিন বলেছি। গেট কি? গেট হলো মেইনলি কিছু তোমার কিছু চ্যানেল বা কিছু তোমার গহ্বর টাইপের গুহার মতো কিছু জিনিস, যেটা দিয়ে কী হয়, সেল মেমব্রেনের দুই পাশে বিভিন্ন সাবস্টেন্সের আদান প্রদান হয়, ঠিক আছে? তো আমাদের এক একটা সেলে অসংখ্য টাইপের এরকম গেট থাকে। কিছু গেটকে আমরা বলি লিকি পটাশিয়াম চ্যানেল গেট, লিকি পটাশিয়াম চ্যানেল বা লিকি পটাশিয়াম গেট, ঠিক আছে? লিকি পটাশিয়াম চ্যানেল। এই চ্যানেলগুলো কি করে? এই চ্যানেলগুলো অলওয়েজ সেল থেকে পটাশিয়াম বের করে দিতে থাকে, ঠিক আছে? কারণ কি? কারণ সেলের ভিতর পটাশিয়াম অনেক বেশি, সেলের বাইরে কম। আর যখনই আমরা জানি কনসেন্ট্রেশনের একটা ডিফারেন্স প্রডিউস হয় বা একটা গ্র্যাডিয়েন্ট প্রডিউস হয়, এটাকে আমরা বলি কেমিক্যাল গ্র্যাডিয়েন্ট, তখন কি হয়, উচ্চ গ্র্যাডিয়েন্ট থেকে বা উচ্চ কনসেন্ট্রেশন থেকে নিম্ন কনসেন্ট্রেশনের দিকে কি হয়, ডিফিউশন হয়, রাইট? ডিফিউশন হবে, অর্থাৎ সেলের ভেতর থেকে সেলের বাইরে পটাশিয়াম চলে যাবে। কিন্তু পটাশিয়াম এমনি এমনি যেতে পারে না, হ্যাঁ? কারণ কি, পটাশিয়াম একটা পোলার সাবস্টেন্স, আর আমাদের সেল মেমব্রেনটা হলো ফসফোলিপিড দিয়ে তৈরি, যেটা একটা নন পোলার সাবস্টেন্স। সো ও চাইলেই এই জায়গা মানে যে কোনো জায়গা থেকে যেতে পারে না, ওর যাওয়ার জন্য স্পেশাল কিছু গেট লাগবে। সেই গেট হলো আমাদের সেই লিকি পটাশিয়াম চ্যানেল। এটা দিয়ে কী হবে, পটাশিয়াম বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো, সেলের ভিতরে যে পটাশিয়াম ছিল, যদি সেল থেকে পটাশিয়াম বের হয়ে যেতে থাকে, কি হবে, সেলের ভিতরে পজিটিভ চার্জ কমতে থাকবে, রাইট? কমতে থাকবে, অর্থাৎ সেলটা কী হবে, নেগেটিভ হতে থাকবে, ঠিক আছে? পরীক্ষা করে দেখা গেছে বিভিন্ন অ্যানিমেলের উপর যে কোনো একটা সেলে যদি অনলি
পটাশিয়াম চ্যানেল, লিকি পটাশিয়াম চ্যানেল ওপেন থাকতো, আর কোনো চ্যানেল ওপেন না থাকতো, তখন সেই সেলের তোমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হয়ে যায় -94 মিলিভোল্ট। ঠিক আছে, -94 মিলিভোল্ট হয়েছে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন করি, তোমরা কি আমাকে বলতে পারবা যে এই পটাশিয়ামটা কতক্ষণ পর্যন্ত ডিফিউজ করবে? 11-12 জ্ঞান দিয়ে বলতে পারবা আমাকে কতক্ষণ পর্যন্ত ডিফিউশন হয়? যতক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেশন দুই পাশে সমান হয়ে যাবে। হ্যাঁ, কনসেন্ট্রেশন যতক্ষণ না সমান হবে ততক্ষণ ডিফিউশন হওয়ার কথা, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। দেখো, এখানে পটাশিয়াম ডিফিউশনটা কেন হচ্ছে? ডিফিউশনটা হচ্ছে ডিউ টু কেমিক্যাল গ্র্যাডিয়েন্ট, রাইট? কেমিক্যাল গ্র্যাডিয়েন্টের কারণে। ঠিক আছে, কিন্তু যদি পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে বের হয়ে যেতে থাকে, সেল কিন্তু নেগেটিভ, আর সেলের বাইরে কিন্তু পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই পজিটিভ চার্জকে আবার সেল কিন্তু অ্যাট্রাক্ট করবে। তাহলে দেখো, সেলের ভেতর থেকে বাইরের দিকে যাওয়ার টানটা কে দিচ্ছে? কেমিক্যাল গ্র্যাডিয়েন্ট। আবার সেলের বাইরেরটা বেশি পজিটিভ, সেল বেশি নেগেটিভ, সেল কিন্তু চাবে পজিটিভকে আকর্ষণ করতে। তাহলে যেই পটাশিয়ামগুলো বের করে দিচ্ছিল, ও কিন্তু আবার পটাশিয়ামকে আবার টেনে নিয়ে যেতে চাবে। এই যে পজিটিভ নেগেটিভের মধ্যে একটা গ্র্যাডিয়েন্ট, এটাকে আমরা কি বলি? ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্ট। ঠিক আছে, ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্ট। কেমিক্যাল গ্র্যাডিয়েন্টের জন্য সেলের ডিফিউজ আউট হতে চায়, আর ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্টের জন্য পটাশিয়ামগুলো সেলের ভিতরে আবার পুনরায় ঢুকতে চায়। ঠিক আছে, তো কি হয়, আলটিমেটলি এই দুটো গ্র্যাডিয়েন্টের একটা ইন্টারাকশন হয় এবং ব্যালেন্সে চলে আসে। ঠিক আছে, ব্যালেন্সে চলে আসা হয় কি, এক সময় দেখো পটাশিয়াম যত বের হয়ে যেতে থাকবে, কেমিক্যাল গ্র্যাডিয়েন্টটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু পটাশিয়াম যত বের হবে, এই ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ বাইরে পজিটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে। তো কি হয়, আলটিমেটলি কেমিক্যাল গ্র্যাডিয়েন্টটা কমে 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 ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্ট বাড়তে বাড়তে কি হয়, একসময় এই দুইটা সেম লেভেলে চলে আসে, একটা ব্যালেন্স হয়ে যায়, এবং তখন পটাশিয়াম ডিফিউশনটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেলের ভেতরে এবং বাইরে কিন্তু পটাশিয়ামের কনসেন্ট্রেশন তখনও সমান হয় না। সেলের ভিতরে জেনারেলি পটাশিয়াম কনসেন্ট্রেশন অ্যারাউন্ড 140 মিলিমোল পার লিটার থাকে, আর সেলের বাইরে পটাশিয়াম কনসেন্ট্রেশন বা ইসিএফে পটাশিয়াম কনসেন্ট্রেশন থাকে 3.5 টু 6.1 মিলিমোল পার লিটার। এটা কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা মিলে একটা মাসেল সেলের উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ, মাসেল সেলে কি হয়, আমি যেই নাম্বারগুলো এখানে বলতেছি সব মাসেল সেলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো, শুধু পটাশিয়াম চ্যানেল যদি ওপেন থাকতো একটা সেলের ভিতর, আর কোনো চ্যানেল যদি ওপেন না থাকতো, কী হতো, অনলি ডিফিউশন হতো সেল থেকে তোমার পজিটিভ আয়নের। এই জন্য এটা কত হয়ে গেছিলো, -94 মিলিভোল্ট। এবার আমি করলাম কি, ওই এক্সপেরিমেন্টে আমি পটাশিয়াম চ্যানেলের সাথে সোডিয়াম চ্যানেলও খুলে দিলাম। তাহলে এখন কি হলো, পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, কিন্তু সোডিয়াম কিন্তু এবার ঢুকবে, সেলের ভিতরে ঢুকবে। কারণ কি, সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি, আর সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন খুব কম। তাহলে কি হবে, এখানে একটা কেমিক্যাল গ্র্যাডিয়েন্টের কারণে সোডিয়ামটা ভিতরে ঢুকতে থাকবে। তাহলে দেখো, একদিকে পটাশিয়াম বের হচ্ছে, অন্যদিকে সোডিয়াম ঢুকতেছে। পটাশিয়াম বের হওয়ার কারণে এই জায়গাটা নেগেটিভ হচ্ছে, আবার সোডিয়াম ঢোকার কারণে এই সোডিয়াম বা পজিটিভ আয়নগুলো কি করছে, কিছু নেগেটিভ আয়নকেও কি করতেছে, নিউট্রালাইজ করে ফেলতেছে। তাহলে কি নেগেটিভ চার্জটা একটু কমে যাবে না? নেগেটিভ চার্জটা কিছুটা রিমুভ হয়ে যাবে, রাইট? রিমুভ হয়ে কত হয়ে যায়, রিমুভ হয়ে দেখা যায় যে এখানে হয়ে যায় -86 মিলিভোল্ট। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সোডিয়াম আমি কি বললাম, বাইরে কনসেন্ট্রেশন বেশি এবং অনেক বেশি। সোডিয়ামের বাইরে কনসেন্ট্রেশন 140 টু 150 মিলিমোল পার লিটার, আর সোডিয়ামের সেলের ভেতরে কনসেন্ট্রেশন ধরো কত হতে পারে, ধরো 10 টু 12। হ্যাঁ, আমার ঠিক মনে নেই আপাতত, এটা বই থেকে তোমরা দেখে নিতে পারো কত থাকে। সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক কম। তাহলে দেখো, এখানেও কিন্তু সোডিয়াম ভেতরে আসতে থাকবে, রাইট? আসতে থাকবে যতক্ষণ না সমান হতে পারে, রাইট? এটা হওয়ার কথা ছিল আদর্শ ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কেন হয় না, ওই যে এদিক থেকে এদিকে আমাদের কেমিক্যাল গ্র্যাডিয়েন্টটা আছে, কেমিক্যাল গ্র্যাডিয়েন্ট, কিন্তু যত সোডিয়াম ঢুকবে কী হবে, এটা বেশি পজিটিভ হবে,
তখনই পজিটিভ চার্জ কিন্তু অন্য পজিটিভ চার্জকে আবার রিপালস করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ আরেকটি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট প্রডিউস হবে। এখানেও কী হবে, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট কেমিক্যাল গ্রেডিয়েন্টের একটা ব্যালেন্স চলে আসবে এবং এরা আলটিমেটলি এই কনসেন্ট্রেশন তৈরি করে থেমে যায়, অর্থাৎ সেলের ভেতর 10 to 12, সেলের বাইরে 140 to 150। আচ্ছা, এটা গেল আমাদের কি কন্ট্রিবিউশন অফ সোডিয়াম, এটা আমাদের সেকেন্ড কজ। আচ্ছা, এখন কোয়েশ্চেন হতে পারে যে পটাশিয়াম বের হয়ে গিয়ে -94 করে ফেললো, তাহলে সোডিয়ামের এসে তো এই পুরো 94কে আমার একদম নিউট্রিলাইজ করে জিরোতে নিয়ে আসার কথা, রাইট? তাই না? পটাশিয়াম যত বের হচ্ছে সোডিয়াম তো ঢুকতেছে, তাহলে তো তোমার সোডিয়াম পটাশিয়াম মিলে একটা ব্যালেন্সে চলে আসার কথা, আবার -94 থেকে -0 একদম জিরোতে নিয়ে যাওয়ার কথা, রাইট? কিন্তু -94 থেকে অনলি সোডিয়াম খুলে দিলে আমরা -86 কেন দেখতে পাই? মানে কতটুকু বাড়ছে? -94 থেকে কত -8 ভোল্ট কমছে, মানে পজিটিভ দিকে 8 ভোল্ট বাড়ছে, ঠিক আছে? তাহলে এত কম কেন, জিরো কেন হলো না? কারণ হলো এই যে সোডিয়াম চ্যানেলের যে পারমিয়েবিলিটি মানে ভেদ্যতা সেটা পটাশিয়াম চ্যানেলের থেকে অনেক কম। এই পটাশিয়াম চ্যানেল যত দ্রুত এবং যত বেশি হারে পটাশিয়ামকে বের করে দিতে পারে, এই সোডিয়াম চ্যানেল তত দ্রুত সোডিয়ামকে ঢুকতে দেয় না, ঠিক আছে? এই জন্য কী হয়, অনেক বেশি পটাশিয়াম ডিফিউজ আউট হয়, কিন্তু সোডিয়াম কিন্তু অত বেশি ঢুকতে পারে না। এই জন্য কী হয়, দুইজন মিলে আলটিমেটলি নেগেটিভ চার্জই থাকে এবং একটু পজিটিভের দিকে সরে গিয়ে -86 মিলিভোল্ট হয়ে যায়। বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে আচ্ছা নাজমুল, তোমাকে অনেকদিন পর দেখলাম, পড়া বুঝছো? কি বললাম এতক্ষণ? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, না বুঝলে বইলো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এটা গেল 2 নাম্বার কজ। আর 3 নাম্বার একটা কজ আছে, সেটা হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই জিনিসটা কি, এটা আমি তোমাদের আরেকটা আগের ক্লাসে বলেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম পাম্প বলে কিছু পাম্প থাকে সেলে। এই পাম্পগুলোর কাজ কি? এই পাম্পগুলোর সাথে হয় কি, এরকম ধর শেপের আছে। এই পাম্পগুলো হলো এটিপি গেটেড চ্যানেল, অর্থাৎ সেলের ভেতর যখন এটিপি থাকে, ওই এটিপি ইউজ করে ও কী করে, সেল থেকে 3টা সোডিয়াম বের করে দেয় এবং সেলের ভেতরে 2টো পটাশিয়াম ঢোকায়, ঠিক আছে? এটা তোমরা বিস্তারিত আমাদের ভিডিও আছে, ওইখান থেকে দেখে নিতে পারো কীভাবে করেও। তো বিস্তারিত আমি যাচ্ছি না, জাস্ট এখানে একবার রিক্যাপ করলাম যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে কি হয়, প্রত্যেক সাইকেলে 3টা করে সোডিয়াম বের হয়ে যায়, 2টো করে পটাশিয়াম ভেতরে ঢোকে। তাহলে দেখো, প্রত্যেক সাইকেলে কিন্তু একটা করে নেট পজিটিভ চার্জ সেল থেকে বের হয়ে যাচ্ছে, একটা চার্জ কিন্তু সেল থেকে নেগেটিভ পজিটিভ চার্জ নেট বের হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সেল আরও নেগেটিভ হয়ে যাচ্ছে, একটু -86 মিলিভোল্ট। তার সাথে যদি এখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইফেক্টটা আমরা যোগ করি, তাহলে দেখা যায় এই পাম্পটা আরও -4 মিলিভোল্ট প্রডিউস করে। তো সব মিলে -86 প্লাস -4 কত হয়, -90 মিলিভোল্ট। এভাবে আমাদের মাসেলের আমরা হিসাব করেছি যে প্রত্যেকটা মাসেলের রেস্টিং মোমেন্ট পোটেনশিয়াল কত হয়, -90 মিলিভোল্ট। এই ছিল মোটামুটি আমাদের রেস্টিং মোমেন্ট পোটেনশিয়ালের ব্যাপারে সব কিছু। আচ্ছা, এবার আমরা তাহলে চলে আসি অ্যাকশন পোটেনশিয়ালে। রেস্টিং কথাটার মধ্যে রেস্ট কথাটা আছে, হ্যাঁ, এবং রেস্টিং মোমেন্ট পোটেনশিয়ালের যে সংজ্ঞাটা, সেটা বইয়ের থেকে তোমরা একটু দেখে নিও। সংজ্ঞাটা আমি যা বললাম সেটাই, যে রেস্টিং অবস্থায় একটা সেল যখন থাকে, তার অ্যাক্রস দ্য সেল মেমব্রেন বা সেল মেমব্রেনের দুই পাশে যে নেগেটিভ চার্জটা থাকে, হ্যাঁ, সেলের ভেতরে বেশি নেগেটিভ থাকে, সেলের বাইরে কম নেগেটিভ থাকে। এই যে সেলের রেস্টিং অবস্থায় এই যে চার্জটা, এটাকে বলা হয় রেস্টিং মোমেন্ট পোটেনশিয়াল। এই সংজ্ঞাটা লেখার সময় তোমরা অবশ্যই অ্যাট রেস্ট কথাটা উল্লেখ করবা, সেল যখন রেস্টে থাকে। এই কথা ডেফিনেশনের মধ্যে ডেফিনেশন কেটে দিবে, ঠিক আছে? তো এবার আমরা পড়বো কি অ্যাকশন পোটেনশিয়াল বা সংক্ষেপে এপি। তো রেস্টিং মোমেন্ট পোটেনশিয়াল হলো রেস্টিং ফেজে, রাইট? আর অ্যাকশন পোটেনশিয়াল কখন প্রডিউস হয়, যখন
একটা অ্যাকশনে থাকে, ঠিক আছে, অর্থাৎ সেল এক্সাইটেবল হয়। আর আমরা একটু আগে কী বললাম, এক্সাইটেবল সেল কোন টাইপের আছে? দুই টাইপের, নিউরন অ্যান্ড মাসেল সেল। আচ্ছা, তাহলে এখানে কি হয় দেখো, আমি প্রথমে কিভাবে হয় মেকানিজমটা বর্ণনা করতেছি। হ্যাঁ, একটা রেস্টিং মেমোরি পোটেনশিয়াল কিভাবে প্রডিউস হয় এবং সেটার কাজ কি সেটা আমরা সবই পড়ব, কেনই বা এই চেঞ্জটা হয় সবই আস্তে আস্তে পড়ব। প্রথমে আমরা মেকানিজমটা দেখে নিই কেন চেঞ্জ হয়। ধরো এটা একটা সেল, এই সেলটা রেস্টিং অবস্থায় আছে, ধরো এটা একটা মাসেল সেল, হ্যাঁ, অর্থাৎ এটা -90 মিলিভোল্ট তোমার চার্জ রেস্টিং অবস্থায় আছে। রেস্টিং মানে কি, তুমি যখন ঘুমাচ্ছ তখন তোমার নার্ভগুলো, তোমার মাসেলগুলো কি সব রিল্যাক্স করে, রাইট? তার মানে সেই অবস্থায় মাসেলটা রিল্যাক্সড অবস্থায় আছে, মানে রেস্টিং অবস্থায় আছে। যখনই তুমি একটা মাসেলকে কন্ট্রাক্ট করবা বা সংকুচিত করবা, মনে রাখবা তখনই ওখানে একটা এক্সাইটেবল কিছু একটা জিনিস প্রডিউস হয়। এ কারণে এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস হয়, এই জন্য মাসেলটা মুভ করতে পারে, অর্থাৎ ওই অবস্থায় মাসেলটা অ্যাকশনে আছে। অর্থাৎ মাসেল যখন রিল্যাক্স থাকে, প্রসারিত থাকে, তখন মাসেল রেস্টিং অবস্থায় থাকে। আর যখন তুমি কোনো একটা মাসেলকে কন্ট্রাক্ট করো তখন কি হয়, মাসেলটা তোমার এক্সাইটেবল হয়ে যায়, হ্যাঁ, এক্সাইটেবল অবস্থায় থাকে। এবং এই যে মাসেলটা তুমি কন্ট্রাক্ট করলা, এই যে অর্থাৎ মাসেলটাকে যে তুমি এক্সাইট করলা, এই জন্যই তোমার অ্যাকশন পোটেনশিয়ালটার দরকার হয়। অ্যাকশন পোটেনশিয়াল আমাদের মাসেলকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে। কিভাবে করে আমরা এটা এখন দেখব। আচ্ছা, তো দেখো, ধরো তোমার এটা একটা মাসেলের সেল, এটা ধরো তোমার ব্রেইন। তোমার ব্রেইন চিন্তা করলো যে তোমার যে হাতটা আছে, হাতটাকে তুমি ফ্লেক্স করবা, হ্যাঁ, আর আমরা জানি হাত ফ্লেক্স করার জন্য কোন মাসেল দরকার হয়? বাইসেপস মাসেল, হ্যাঁ। তো ব্রেইন কি করবে? ব্রেইন প্রথমে ওই চিন্তাটা প্রডিউস করবে যে আমার এখন হাতটা ভাঁজ করা লাগবে। ব্রেইন কি করবে? কিছু নার্ভের মাধ্যমে, কিছু স্নায়ুতন্তুর মাধ্যমে সিগন্যাল দিবে আমাদের মাসেলকে। এটাকে আমরা বলি স্টিমুলাস। তাহলে স্টিমুলাসটা কে দিল? ব্রেইন। থ্রু হোয়াট? থ্রু নার্ভ ফাইবার, হ্যাঁ, বা স্নায়ুতন্তু। আমাদের দেহের প্রত্যেক মাসেলের সাথে স্নায়ুতন্তু যুক্ত আছে, হ্যাঁ। তো স্নায়ুতন্তু এটাকে স্টিমুলেট করলো, একটা স্টিমুলাস আসলো। যখনই স্টিমুলাস আসে কি হয়, এখানে কিছু গেট থাকে, এই গেটগুলোকে আমরা বলি মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেল, ঠিক আছে, মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেল বা মেকানিক্যাল সোডিয়াম চ্যানেল, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো। তো এরকম একটা চ্যানেল থাকে, হ্যাঁ। এই চ্যানেলগুলো জেনারেলি রেস্টিং অবস্থায় ক্লোজড থাকে। রেস্টিং অবস্থায় কীরকম থাকবে? ক্লোজ থাকবে, হ্যাঁ। যখনই একটা স্টিমুলাস আসে কি হয়, এই মাসেল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, ভিতরে অনেক প্রক্রিয়া আছে, আমি গতদিন এটা বিশ্লেষণ করেছিলাম কিভাবে মাসেলের কন্ট্রাকশন হয়, এটা একটু তোমরা দেখে নিও ভিডিওটা। তো যখনই একটা স্টিমুলাস আসে এখানে অনেকগুলো প্রসেস হয়। আলটিমেটলি কি হয়, ওই স্টিমুলাসটার কারণে এই যে মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো খুলে যায়, ঠিক আছে, চ্যানেলগুলো খুলে গেল। আর চ্যানেলগুলো যখন খুলে যায় তখন দেখো এগুলো যেহেতু সোডিয়াম চ্যানেল, তখন কি হবে? সোডিয়ামের ইফ্লাক্স শুরু হবে। ইফ্লাক্স মানে কি? সেল থেকে বাইরে বের হয়ে যাওয়া। কি হবে? সোডিয়ামের ইফ্লাক্স শুরু হবে, সোডিয়াম ইফ্লাক্স। আর যখন ভিতরে কিছু ঢোকে সেটাকে আমরা বলি ইনফ্লাক্স, হ্যাঁ। আচ্ছা সরি, আমি ভুল বলছি, হ্যাঁ, সোডিয়াম তো বাইরে থেকে ভিতরে ঢুকবে, সোডিয়ামের ইনফ্লাক্স হবে, আমি ভুল বলছি, হ্যাঁ। সোডিয়ামের ইনফ্লাক্স হবে, ভুল বলছি আমি। সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসবে, কারণ কি? একটু আগে আমি বলে দিচ্ছি কারণটা। কারণ হলো ইসিএফে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে আর সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে। তাহলে কী হবে? ডিফিউশন প্রক্রিয়ায় সোডিয়াম কিন্তু অলওয়েজ বাইরে থেকে ভিতরে আসবে, হ্যাঁ। তো কী হচ্ছে? মেকানিক্যাল চ্যানেলটা খুলে গেল স্টিমুলাসের কারণে, কিছু পরিমাণ সোডিয়াম ভেতরে আসবে। এখন এই যে মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেলগুলো, এগুলো দিয়ে খুব স্লোলি সোডিয়াম ঢোকে, হ্যাঁ, খুবই স্লোলি। যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, এর দিকে যদি টাইম থাকে, টাইম, আর এদিকে যদি সোডিয়ামের ডিফিউশন থাকে, খুব ধীরে ধীরে সোডিয়ামটা ডিফিউজ হতে থাকে, ঠিক আছে, সোডিয়ামটা ডিফিউজ হয়ে ভেতরে আসতে থাকে।
আর দেখো সোডিয়াম যত ভিতরে আসবে কি হবে, সেলটা কি ছিল, নেগেটিভ ছিল, রাইট? সেলটা নেগেটিভ ছিল, কি হবে, যত সোডিয়াম আসতে থাকবে এই নেগেটিভগুলো কি হবে, নিউট্রিলাইজ হয়ে যেতে থাকবে। এবং যত নিউট্রিলাইজ হবে, দেখো সেলের ভেতর কত ছিল, -90, আস্তে আস্তে কি হবে, এটা পজিটিভের দিকে বাড়তে থাকবে। এটা যদি -90 হয়, এটা -80, -70, মাইনাস কত হবে, দেখো এটা ধীরে ধীরে পজিটিভের দিকে যেতে থাকবে, অর্থাৎ -80, এবার -70, এবার -60, এরকম করে পজিটিভের দিকে ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে? তো কি হয়, -60তে যখন আসে তখন হয় কি, এখানে আরেক টাইপের গেট খুলে যায়, হ্যাঁ, আরেক টাইপের গেট খুলে যায়। এই গেটগুলো দিয়েও কি হয়, সোডিয়াম ঢোকে, লাল কালি দিয়ে দেখাই আমি, হ্যাঁ, এটা হলো সেকেন্ড টাইপের সোডিয়াম গেট। এগুলোকে আমরা বলি ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আচ্ছা, তোমরা জানো যে বাসায় কিছু ফিউজ বলে জিনিস থাকে, বা এই যে কিছু কারেন্টের সুইচ থাকে, যেগুলো হলো গিয়ে যদি কারেন্ট আপ ডাউন করে তাহলে কি হয়, সাথে সাথে আমাদের যেই ফিউজটা আছে ফিউজটা কেটে যায়, রাইট? অথবা যেই সুইচগুলো আছে সুইচগুলো পড়ে যায়, রাইট? কারণ কি, ওই সুইচগুলো আমাদের ভোল্টেজ সেন্স করতে পারে, রাইট? কতটুকু কারেন্ট যাচ্ছে সেটাকে সেন্স করতে পারে। ঠিক এই ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো ঠিক সেইভাবে আমাদের সেলের ভেতরে বাইরে ভোল্টেজ কতটুকু আছে সেটাকে সেন্স করতে পারে, হ্যাঁ? যখনই -60তে সেলটার পোটেনশিয়াল পৌঁছে যায় তখন কি হয়, এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল সেটা বুঝতে পেরে সেটা খুলে যায়। ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো রেস্টিং অবস্থায় বন্ধ থাকে, যখনই -60তে আসে ও সেটা সেন্স করতে পারে, সেন্স করে কি, ও খুলে যায়। ও যখন খুলে যায় তখন আর কি প্রচুর পরিমাণ সোডিয়াম ভিতরে ঢুকতে থাকে, প্রচুর, কারণ এই গেটগুলোর সংখ্যায় অনেক বেশি থাকে অ্যান্ড এই গেটগুলোর পারমিয়েবিলিটি বা ভেদ্যতা অনেক বেশি। তো ওরা কী করে, খুব দ্রুত তোমার সোডিয়ামকে, প্রচুর পরিমাণ সোডিয়ামকে ভেতরে ঢোকাতে সাহায্য করে। তাহলে দেখো এতক্ষণ দেখো খুব স্লোলি এখানে বাড়তেছিল আমাদের চার্জ, এখন কি হবে, খুব দ্রুত বেড়ে যাবে, অনেকটা আমরা এরকম একটা খুব ঢালু একটা স্লোপ পাবো, রাইট? আমি আবার রাখি, প্রথমে এরকম ছিল, রাইট? রেস্টিং পোটেনশিয়াল -90তে, তারপরে যখন মেকানিক্যাল চ্যানেলগুলো খুলে গেল কি হলো, আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এরপর যখন ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল খুলে গেল তখন ঠাস করে বেড়ে গেল। এই যেই পয়েন্টে বেড়েছে সেটা কত, -60তে হঠাৎ করে এই ভোল্টেজ চ্যানেলগুলো খুলে গেছে, হ্যাঁ? তো এই -60কে বলা হয় থ্রেশহোল্ড লেভেল বা থ্রেশহোল্ড পোটেনশিয়াল। থ্রেশহোল্ড মানে হলো তোমার যেই লেভেল, ফায়ারিং লেভেল বলা হয় এটাকে, অন্য নাম কি, ফায়ারিং লেভেল, মানে যেই লেভেলে ফায়ার শুরু হয়। ফায়ারিং কি, এই যে সোডিয়ামের এই চ্যানেলগুলো, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ফায়ারের মতো খুলে গেল, রাইট? গুলির মতো খুলে গেল, এবং এটাতে গুলির মতো সোডিয়াম ঢুকতে শুরু করলো, এই জন্য এটাকে বলা হয় ফায়ারিং লেভেল বা থ্রেশহোল্ড লেভেল। যখনই থ্রেশহোল্ড লেভেলে চলে আসে সেলটার পোটেনশিয়াল, তখনই ভোল্টেজ গেটের চ্যানেলগুলো খুলে যায় অ্যান্ড প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকে কি হয়, হঠাৎ করে সেলের যেই পোটেনশিয়ালটা আছে সেটা কি হয়ে যায়, -60 থেকে একটানে 0 হয়ে পজিটিভ পর্যন্ত চলে যায়, ধরো +20 +20 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে? তো দেখো আগে সেলটা রেস্টিং অবস্থায় ছিল মাইনাস, এখন কি হয়ে গেল, সেলটা প্লাস। তাহলে দেখো পোটেনশিয়ালের একটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, রাইট? এবং এখানে দেখো সেলটা যখন নেগেটিভ ছিল, নেগেটিভ মানে কি, একটা পোলারাইজেশন ছিল, রাইট? পজিটিভ নেগেটিভ যদি কোনো সাবস্টেন্সের থাকে, কোনো মলিকিউলের থাকে, সেটাকে আমরা বলি পোলার সাবস্টেন্স বা পোলার মলিকিউল, রাইট? তাহলে সেলটা কি ছিল, পোলার। আগে পোলার ছিল কারণ নেগেটিভ ছিল, এখন কি হচ্ছে, যত বেশি সোডিয়াম ঢুকতেছে, সোডিয়াম কি করছে, এই নেগেটিভগুলোকে তোমার নিউট্রালাইজ করে কি করতেছে, সেলকে ধীরে ধীরে ওর যে নেগেটিভ পোলারাইজেশনটা ছিল সেটাকে কমায় ফেলতেছে, কমায় একদম 0তে নিয়ে আসছে, রাইট? তাহলে ওর যে পোলারিটিটা সেটা লস হলো, পোলারিটি লস হলে সেটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। তাহলে দেখো এখানে কি হলো, ডিপোলারাইজেশন হলো, হ্যাঁ? অর্থাৎ এই যে দেখো -নেগেটিভ থেকে 0 হয়ে গেল, রাইট? এটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। অনেক সময় হয় কি, সোডিয়ামের বেগ এত বেশি থাকে, গতি জড়তার কারণে কি হয়, কিছু পরিমাণ সোডিয়াম পুরো সবগুলো নেগেটিভকে ওরা নিউট্রালাইজ করার পর, অর্থাৎ 0তে যাওয়ার পরও কি করে, কিছু পরিমাণ সোডিয়াম গতি জড়তার কারণে ভিতরে ঢুকে যায়। তো কি হয়, কিছুটা
পজিটিভ পর্যন্ত সেল চলে যায়, মানে এখানে দেখো +20 পর্যন্ত, +20 মিলিভোল্ট পর্যন্ত সেল কিন্তু এবার প্রেশার পোটেনশিয়ালটা চলে গেছে। এই যে পজিটিভের দিকে যে চেঞ্জটা হয় এটাকে আমরা বলি ওভারশুট। ওভারশুট, ঠিক আছে, মানে শ্যুট করে আরও বেশি শ্যুট করে ফেলছে, ওভারশুট হয়ে গেছে। তাহলে এই যে পুরো প্রসেসটা -90 থেকে 0 বা +20 হয়ে গেল, এই পুরো প্রসেসটাকে আমরা কি বলবো? ডিপোলারাইজেশন। অ্যান্ড এটা কে প্রডিউস করে? মেইনলি সোডিয়াম। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, আরেকবার যদি একটা রিক্যাপ করতেন না। আচ্ছা আরেকবার বলতেছি। এটা একটা সেল নেগেটিভ চার্জযুক্ত থাকে যখন রেস্টিং ফেজে থাকে, অর্থাৎ তোমার মাসেলটা যখন রিল্যাক্স করতেছে, প্রসারিত অবস্থায় আছে, নরম অবস্থায় আছে, তখন সেটা রেস্টিং ফেজে আছে, -90 মিলিভোল্ট থাকে, তখন তার যে পোটেনশিয়ালটা থাকে সেটা হলো -90 মিলিভোল্ট। তো কি হয়, তুমি যখন একটা স্টিমুলাস দাও মাসেলে, হ্যাঁ, মানে মাসেলকে উত্তেজিত করো, কীভাবে উত্তেজিত করবে? ব্রেইন থেকে একটা সিগন্যাল আসবে, ওই সিগন্যালটা এসে মাসেলকে উত্তেজিত করবে। উত্তেজিত করলে কি হয়? কিছু মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেল খুলে যায়, মেকানিক্যাল সোডিয়াম চ্যানেল খুলে যায়। ওটা দিয়ে প্রথমে কি হয়, ধীরে ধীরে সোডিয়াম আসতে থাকে। সোডিয়াম আসলে কি হয়, -90 থেকে এটা ধীরে ধীরে পজিটিভের দিকে, অর্থাৎ -60 পর্যন্ত যখন চলে আসে, তখন কি হয়, প্রচুর ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল খুলে যায়। তখন এখান দিয়ে প্রচুর পরিমাণ সোডিয়াম ঢুকতে থাকে এবং এটা 0 থেকে 0 পর্যন্ত যেতে পারে, ইভেন প্লাস পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ, প্লাস পর্যন্ত চলে গেলে সেটাকে আমরা বলি ওভারশুট। আর এই পুরো প্রসেসটা, ওর যে পোলারাইজেশনটা চলে গেল, নেগেটিভ থেকে 0 হয়ে গেল, এটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ডিপোলারাইজেশন হলো। হ্যাঁ, এখনই কিন্তু শেষ না, আমরা মাত্র অর্ধেক শেষ করছি অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়ালের দুইটা পার্ট থাকে। কি হয়, অ্যাকশন পোটেনশিয়ালের প্রথমে ধরো সেলটা নেগেটিভ অবস্থায় আছে, এটা কি রেস্টিং অবস্থায় আছে, রেস্টিং মেইন পোটেনশিয়াল অবস্থায় আছে। কি হয়, সেলের প্রথমে ডিপোলারাইজেশন হয়, ঠিক আছে? ডিপোলারাইজেশনের কারণে কি হয়, সেল নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখানেই শেষ না, এরপরে সেলকে কি করতে হবে? সেলকে আবার নেগেটিভ হতে হবে, কারণ কি সেলকে তো আবার ওই রেস্টিং ফেজে যেতে হবে, রাইট? তুমি তো একটা মাসেলকে অলওয়েজ কন্ট্রাক্ট করে রাখতেছো না, ওটা তো একটা ফেজে গিয়ে আবার ওর রেস্টিং অবস্থায় চলে আসবে, রাইট? তো রেস্টিং অবস্থায় কীভাবে আসে, এই যে পজিটিভ চার্জটা সেটা আবার নেগেটিভ চার্জে পরিণত হয়। তাহলে দেখো নেগেটিভ চার্জটা আবার ফিরে আসলো, এখানে 0 হয়ে গেছিলো, -90 থেকে 0 হয়ে গেছিলো, অর্থাৎ চার্জ শেষ, ডিপোলারাইজেশন হয়ে গেছিলো। এরপর কি হবে, এই যে ডিপোলারাইজেশন 0 থেকে আমাদের কি করতে হবে, আবার এটাকে নেগেটিভ চার্জ যুক্ত করতে হবে, হ্যাঁ, রেস্টিং অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তো কি করতে হবে, সেলকে আবার নেগেটিভ করতে হবে, অর্থাৎ সেলকে পুনরায় পোলারাইজেশন করতে হবে নেগেটিভলি। এই জন্য এটাকে আমরা বলি রিপোলারাইজেশন, পুনরায় রিপোলারাইজেশন। ঠিক আছে? এক্ষেত্রে কী হয়, সেলটা আবার -90-তে ফিরে যায়। তো এই দুটো প্রসেস মিলেই আমাদের কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল, অর্থাৎ একটা অ্যাকশন পোটেনশিয়ালের দুইটা পার্ট থাকে, একটা হলো ডিপোলারাইজেশন হয় প্রথমে, দেন সেখানে একটা রিপোলারাইজেশন হয়। ঠিক আছে, আমরা ডিপোলারাইজেশন পার্টটা দেখলাম, এবার আমরা রিপোলারাইজেশন পার্ট দেখব। আচ্ছা দেখো, এটা হলো সেই সেলটা, আমাদের সেলটা কি হলো, প্রথমে মেকানিক্যাল সোডিয়াম চ্যানেলগুলো খুলে গিয়ে কিছু সোডিয়াম আসলো, এটাকে আমি এম দিয়ে দেখাচ্ছি, লাল কালি দিয়ে আমি আমাদের ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলোকে দেখাই, যে প্রচুর সোডিয়াম আসলো, প্রচুর সোডিয়াম আসলো, এটা কি করলো, ডিপোলারাইজেশন করলো। এখন কি হয় দেখো, তোমাদের যদি গ্রাফটা মনে থাকে, গ্রাফটা আমি এইভাবে আঁকছিলাম, ডিপোলারেশন পার্টটা আমি রেড দিয়ে আঁকতেছি, হ্যাঁ, রিপোলারেশন পার্টটা আমি ব্লু দিয়ে আঁকবো। প্রথমে রেস্টিং ফেজে ছিল, -90, এদিকে হলো টাইম, আর এদিকে হলো আমাদের পোটেনশিয়াল বা ভোল্টেজ, মিলিভোল্ট আকারে, -90 মিলিভোল্টে ছিল। তারপরে কি হলো, যখন মেকানিক্যাল চ্যানেলটা খুলে গেল, কি হলো, ধীরে ধীরে এখানে কারেন্ট ঢুকতেছে, সোডিয়াম ঢুকতেছে, রাইট? অর্থাৎ ধীরে ধীরে এটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, ধীরে ধীরে পজিটিভ হচ্ছে, হতে 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 যখন -60-তে চলে আসে, অর্থাৎ থ্রেশহোল্ড লেভেলে চলে আসে, তখন এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো খুলে যায় এবং এখানে কি হয়, প্রচুর সোডিয়াম ঢুকে এবং হঠাৎ করে এই জায়গাটা তোমার
ডিপোলারাইজেশন হয়ে পুরো জিরো হয়ে যায়, ইভেন কিছুটা পজিটিভ পর্যন্ত চলে যেতে পারে। তো এই ছিল আমাদের ডিপোলারাইজেশন। আচ্ছা, এখন দেখো যখন এটা +20 পর্যন্ত চলে যায় তখন কি হয়, নতুন কিছু গেট ওপেন হয়ে যায়। এই গেটগুলোকে আমরা বলি ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। এগুলোর নাম কি? ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। এই চ্যানেল দিয়ে কি হয় দেখো, আমরা জানি পটাশিয়াম সেলের ভেতরে বেশি আর সেলের বাইরে কম। তাহলে এবার বলো পটাশিয়াম কোন দিক থেকে কোন দিকে যাবে, আমাকে বলো তো কেউ একজন। ভিতর থেকে বাইরের দিকে যাবে ভাইয়া। হ্যাঁ, অবভিয়াসলি ভিতর থেকে বাইরের দিকে যাবে, ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে। এগুলো হলো সেই ভোল্টেজ গেটেড চ্যানেল। এখানে যেমন সোডিয়ামটা থ্রেশহোল্ড লেভেলে চলে আসার পর সেটা সেন্স করতে পারছিল এই চ্যানেলগুলো, ঠিক একইভাবে ওভারশুট অবস্থায় যখন চলে যায়, একদম পুরো ডিপোলারাইজেশন যখন শেষ হয়ে যায়, তখন এই যে ভোল্টেজের চেঞ্জটা হলো +20 বা 0, এটা +20 হতে পারে, +10 হতে পারে, 0 হতে পারে, যে লেভেলে যায়, যখন ওই লেভেলে চলে আসে তখন সেটা বুঝতে পারে আমাদের ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো, এবং তখন কী হয়, এগুলো খুলে গিয়ে পটাশিয়ামের ইফ্লাক্স হয়। এখন দেখো সেলটা কি করতেছে, আবার পটাশিয়ামকে বের করে দিচ্ছে, পটাশিয়াম আবার সেল থেকে বের হয়ে যাচ্ছে। অ্যান্ড কি হচ্ছে, ওর যে তোমার পজিটিভ ডিপোলারাইজেশন হয়ে গেছিলো, রাইট, বা পজিটিভ চার্জ কিছুটা চলে আসছিল সেলের ভেতরে, এটা কিন্তু এখন আবার নিউট্রালাইজ হয়ে যাবে, কারণ কি এবার পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো ও 0 থেকে আবার কী হবে, নেগেটিভ চার্জ হওয়া শুরু করবে, রাইট, নেগেটিভ হতে 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 ও একদম আবার তোমার -90-তে চলে যাবে। এবং অনেক সময় কি হয়, ওই যে গতি জড়তার কথা বললাম, এখানেও কিছুটা গতি জড়তা হতে পারে, পজিটিভ চার্জ ওই -90-তে আসার পরও আরও কিছুটা পজিটিভ চার্জ বের হয়ে গেল বা পটাশিয়াম বের হয়ে গেল, তখন কি হয়, আরেকটু বেশি নেগেটিভ হয়ে যায়, রাইট, আরেকটু বেশি নেগেটিভ হয়ে যায়। এই যে দেখো -90-র পর ধরো -110 হয়ে গেল, ধরো এটা বিভিন্ন হতে 105, 110, 108 যেকোনো হতে পারে, এইটা হয়ে গেল, অর্থাৎ ও আগে যতটুকু পোলারাইজ ছিল তার থেকে বেশি পোলারাইজ হলো। এই সিচুয়েশনটাকে আমরা বলি হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন, ঠিক আছে, হাইপার পোলারাইজ হলো। এরপর কি হয়, আবার ও ধীরে ধীরে পটাশিয়াম ইফ্লাক্স, এই যখন ও একদম রেস্টিং অবস্থায় -90, -110 এরকম যখন চলে আসে, তখন কি হয়, এই যে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো তখন আবার অফ হয়ে যায়, ঠিক আছে, অফ হয়ে যায়। এবং তখন কি হয়, আস্তে আস্তে এটা আবার -90-তে গিয়ে থেমে যায়, আবার রেস্টিং অবস্থায় চলে আসে। এটা বোঝা গেল? রিক্যাপ করবো এটা? এটা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। তাহলে এখান থেকে তোমাদের কি কোয়েশ্চেন আসে, এখান থেকে তোমাদের আসতে পারে হাউ ইজ অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউসড। তখন তোমাদের কি করতে হবে, প্রথমে বলতে হবে যে 3টা ফেজ আকারে বর্ণনা করতে হবে। হ্যাঁ, প্রথমে রেস্টিং স্টেজ, এগুলা হলো তোমাদের হেডিং থাকবে লেখার মধ্যে, রেস্টিং স্টেজ লিখবা, রেস্টিং স্টেজ। এরপর রেস্টিং স্টেজটা বর্ণনা করবা, বর্ণনার মধ্যে কি বলবা, যে রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়ালের তোমরা সংজ্ঞাটা দিতে পারো, বইয়ে যেটা আছে ওটা দিতে পারো, দিয়ে তারপরে বলবা যে সেল জেনারেলি নেগেটিভ অবস্থা থাকে, এটাকে আমরা রেস্টিং ফেজ বলি। এরপর তোমরা ডিপোলারাইজেশন এটাকে ব্যাখ্যা করবা। এক্ষেত্রে তোমরা শুরু করবা এই যে মেকানিক্যাল গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে, এরপর এখানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের কথা বলবা, এখান থেকে প্রচুর সোডিয়াম ঢুকতে থাকে, এখানে কি হয়, ডিপোলারাইজেশন হয়, ওভারশুট পর্যন্ত হলো তোমার ডিপোলারাইজেশন। এরপর তোমরা ডিপোলারাইজেশন হেডিং দিবা, দিয়ে ডিপোলারাইজেশনটা ব্যাখ্যা করবা, বলবা যে এই সময় যখন ডিপোলারাইজেশন পুরোটা হয়ে যায় তখন কী হয়, ভোল্টেজ গেটেড যে সোডিয়াম চ্যানেলগুলো সেগুলো আবার অফ হয়ে যায় এবং ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো খুলে যায়, তখন পটাশিয়াম বের হয়ে যেতে থাকে এবং বের হয়ে মাঝে মাঝে এরা হাইপার পোলারাইজেশন অবস্থায় চলে আসে। এরপর কি হয়, এই পুরো -90 বা তার নিচে চলে যাওয়ার পরে এই পটাশিয়াম চ্যানেলগুলো আবার বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে ওরা আবার রেস্টিং অবস্থায় চলে আসে এবং অপেক্ষা করে কখন ওরা নেক্সট স্টিমুলেশন পাবে। নেক্সট স্টিমুলেশন পেলে একইভাবে ওরা আরেকটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করে। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এবার একটা সেভাবে আলোচনা করি।
তাহলে রিটেন থেকে এখানে কি কি আসে, এতক্ষণ যা যা পড়লাম এগুলো রিটেনের কোয়েশ্চেন। হ্যাঁ, রিটেন থেকে তোমাদের আসতে পারে যে আরএমপি, অ্যাকশন পোটেনশিয়াল, এগুলো সংজ্ঞা দাও। তারপর আসতে পারে তোমার রেসিপিমেন্ট পোটেনশিয়াল থেকে আসতে পারে ওই যে 3টা কন্ট্রিবিউশন, রাইট, কীভাবে রেসিপিমেন্ট পোটেনশিয়াল প্রডিউস হয় অথবা রেসিপিমেন্ট পোটেনশিয়াল তোমার নেগেটিভ কেন হয়, এটা আসতে পারে। আর অ্যাকশন পোটেনশিয়াল থেকে এই যে চিত্রটা, ডায়াগ্রামটা আঁকতে দিতে পারে। ডায়াগ্রাম অলওয়েজ আঁকবা, না বললেও আঁকবা। আর তার সাথে এই যে একটা অ্যাকশন পোটেনশিয়াল বর্ণনা করো, তখন তোমরা এগুলো দিবা। আচ্ছা, আর একটা ভাইবার কোয়েশ্চেন এখান থেকে আসে, সেটা হলো অল অর নান ল। আচ্ছা, অল অর নান ল। আচ্ছা দেখো, এখানে একটা স্টিমুলাস আসলো, এর কারণে মেকানিক্যাল চ্যানেলগুলো খুলে গেল। হ্যাঁ, খুলে গেলে এখানে সোডিয়াম ঢুকলো। আচ্ছা, খুলে গিয়ে এটা -60-তে চলে আসলো। ঠিক আছে, এরপরই কিন্তু আসলে ডিপোলারাইজেশনটা শুরু হয়, রাইট, ওই যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল তখন খুলে যায়। আচ্ছা, এখন চিন্তা করো আমি খুব দুর্বল, উইক একটা স্টিমুলেশন দিলাম। হ্যাঁ, উইক স্টিমুলেশন দিলে দেখো থ্রেশহোল্ডে নিয়ে যাওয়ার জন্য -30 অ্যাকশন তোমার পোটেনশিয়াল কমাতে পারে এমন একটা স্টিমুলাসের দরকার। কিন্তু আমি এমন একটা উইক স্টিমুলেশন দিলাম যার কারণে -60 পর্যন্ত যেতে পারে না, -70-তে গিয়ে আটকায় আছে। ঠিক আছে, তাইলে এখন কি আর ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল, যে লাল চ্যানেলগুলো ছিল, এগুলো কি আর ওপেন হবে বলো তো? এগুলো কিন্তু আর ওপেন হবে না। ওপেন না হলে এই যে এই পার্টটা, এই যে খারাপ পার্টটা, এটা কিন্তু আর হবে না। তাহলে এখানে কোনো অ্যাকশন পোটেনশিয়ালি প্রডিউস হবে না। বোঝা গেল? অ্যাকশন পোটেনশিয়ালি প্রডিউস হবে না। আবার তুমি খুব স্ট্রং, একদম খুব স্ট্রং একটা স্টিমুলেশন দিলা, যার কারণে কি হলো, -60 দিয়ে একদম -50 -40 পর্যন্ত চলে গেল ধরো। ঠিক আছে, এই যে এত বেশি দিচ্ছে, এত বেশি দেওয়ারও কিন্তু কোনো দরকার নেই, কারণ -60-র পর তুমি যতই দাও ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ওর -60-তে গেলেই তোমার এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো খুলে গিয়ে প্রচুর সোডিয়াম ভেতরে ঢুকে এখানে কি করবে, একটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করবে। তুমি যদি -40ও দাও তাও ঠিক সেম লেভেলের অ্যাকশন পোটেনশিয়ালে প্রডিউস হবে। তখনও ওই হয়তো +20-তে গিয়েই আবার হাইপার রিপোলারাইজেশন হওয়া শুরু করবে। হ্যাঁ, তার মানে দেখো, তোমার যদি একটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করতে হয়, হয় তোমার 60 দিতে হবে, নাইলে এর থেকে কম দিলে কিচ্ছু হবে না, কোনো কাজই হবে না। বুঝতে পারছো? অনেকটা এরকম যে ওই যে অনেক সময় হয় না যে পিকনিকে যাবা, তোমার ফ্রেন্ড একজন বলতেছে যে অমুকে না গেলে আমি যাব না। বুঝতে পারছো? এরকম গেলে সবাই যাবে, নাহলে কেউ যাবে না। হয় 60-তে আসবে, 60-তে আসলে অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস হবে, যদি 60-তে না আসে তখন কোনো অ্যাকশন পোটেনশিয়ালই প্রডিউস হবে না। তোমার -50-তে তুমি যদি এমন একটা উইক স্টিমুলেশন দাও যার কারণে -50-তে আসলো, অথবা আরও উইক দাও যার কারণে -40-তে আসলো, সরি -80-তে আসলো বা -70-তে আসলো, তখন কিন্তু লাভ নাই। ঠিক আছে, তোমার -70ও যা, -80ও তা, যতক্ষণ না পর্যন্ত -60-তে তুমি আনতে পারবা, তুমি যাই দাও না, কোনো কাজ নাই। ঠিক আছে, কোনো লাভ নাই। এটাকে আমরা কি বলছি, অল অর নান ল। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এটা একটু বিশ্লেষণ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো অনেক সময় করে কি, এই যে আমি স্টিমুলেশনটা দিলাম, এটা হলো -90, এটা হলো -60, আমি কি -70 পর্যন্ত দিলাম। হ্যাঁ, তো এই পোটেনশিয়ালটা দিলাম, এই পোটেনশিয়াল কিন্তু কোনো অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করতে পারবে না। অর্থাৎ এটা কি করবে, এখানে গিয়ে আবার পুনরায় -90-তে ফিরে আসবে। ওই যে যখন এখানে মেকানিক্যাল সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যে সোডিয়াম ঢুকবে, এটা কি করবে, ওকে -70-তে নিয়ে যাবে, কিন্তু -60-তে নিতে পারে নাই। এই জন্য কী হলো, ভোল্টেজ গেটের লাল চ্যানেলগুলো খুলবে না। না খুললে কি হয়, -70-তে যখন ও আসে তখন সোডিয়াম চ্যানেল তো খুলতেছে না, সোডিয়াম চ্যানেল বন্ধ আছে, তখন কি হয়, কিছু পটাশিয়াম চ্যানেল খুলে যায়, যেটা দিয়ে পটাশিয়াম বের 90-তে নিয়ে আসে। ঠিক আছে, তো এই টাইপের পোটেনশিয়াল, যেটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করতে পারে নাই, এগুলোকে বলা হয় গ্রেডেড পোটেনশিয়াল। গ্রেডেড পোটেনশিয়াল, বোঝা গেল? ওকে, ঠিক আছে।
আচ্ছা, আচ্ছা, এখন আমি একটু আসি যে এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল এগুলো কেন দরকার হয়। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের রিটেনে আসে না, বাট ভাইভাতে আসতে পারে। হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাকশন পোটেনশিয়াল ইন আওয়ার বডি? এই যে আমরা এত বিস্তারিত আলোচনা করলাম, কেন করতেছি, গুরুত্বটা কী? গুরুত্ব হলো দুই জায়গায়। অ্যাকশন পোটেনশিয়াল দুই জায়গায় প্রডিউস হয়, নার্ভ অ্যান্ড মাসেল। তো দুই জায়গায় ওরা দুই টাইপের কাজ করে। নার্ভে এক টাইপের কাজ করে, মাসেল আরেক টাইপের। হ্যাঁ, প্রথমে নার্ভের এটা দেখি আমরা। নার্ভে জেনারেলি আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত? আরএমপি হলো -90 মিলিভোল্ট। হ্যাঁ, তো ধরো এটা একটা নার্ভের সেল বডি, এটা হলো আমাদের একজন, একজনের এটা হলো একজনাল টার্মিনাল, এদিকে কিছু ডেনড্রাইট আছে। আচ্ছা, এই নিউরনটা কোথায় আছে? নিউরনটা আছে তোমার ব্রেইনে। ধরো ব্রেইনটা যদি আঁকি, ধরো এই জায়গায় একটা নিউরন আছে। এই নিউরনটা কি করতেছে? একটা থট প্রডিউস করতেছে। তুমি থট প্রডিউস করলে কি? তুমি থট প্রডিউস করলে যে তুমি তোমার হাতটা, বাইসেপসটা ফ্লেক্স করবা, হাতটা ফ্লেক্স করবা। হ্যাঁ, তাহলে এই চিন্তাটা কোথায় তৈরি হয়? তোমার মস্তিষ্কে। মস্তিষ্কের কোথায়? মস্তিষ্ক কী দিয়ে তৈরি হয়? নিউরন দিয়ে। অর্থাৎ মস্তিষ্কের নিউরনে তখন এরকম একটা চিন্তা তৈরি হয়। আর তখন কি হয়? চিন্তা হওয়া মানে কি? নিউরনের স্টিমুলেশন। নিউরনটা তখন কি হচ্ছে? স্টিমুলেটেড হচ্ছে। তখন নিউরনে কি হয়? একটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস হয়। ঠিক আছে, এখন এই যে চিন্তাটা প্রডিউস হলো, এটা কি করতে হবে? তোমার মাসেল পর্যন্ত যেতে হবে, বাইসেপস পর্যন্ত যেতে হবে, রাইট? তো কি হয়, এখানে আছে আমাদের নিউরনের সেল বডি। এই নিউরনের সেল বডি থেকে কী নামে? একজন নামে। হ্যাঁ, এই একজন গিয়ে কি করে? আমাদের এখানে কিছু সিনাপস প্রডিউস হয়। আরেকটা ধরো একজন আছে, একটু জটিল হয়ে যাবে যদি এত বলতে চাই। মনে রাখো যে এই যে নার্ভ ফ্লোটা গিয়ে বা নার্ভটা গিয়ে ফাইনালি কি করে? এটা হলো নার্ভ এন্ডিং। ধরো নার্ভ এন্ডিং গিয়ে আমাদের কোনো একটা মাসেলের সাথে যুক্ত হয়, এবং তখন মাসেল অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে স্টিমুলাসটা, এই স্টিমুলাসটা হলো নিজেই একটা অ্যাকশন পোটেনশিয়াল, নিজেই কিন্তু একটা অ্যাকশন পোটেনশিয়াল। আমাদের ব্রেনে যত কাজ হচ্ছে, হ্যাঁ, সব কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালের মাধ্যমে হচ্ছে। যখন তুমি একটা থট প্রডিউস করতেছো, অর্থাৎ ওই থটটার জন্য যে দায়ী যে নিউরনটা, সেই নিউরনটাকে তুমি স্টিমুলাস দিচ্ছ, অর্থাৎ নিউরনটাকে তুমি এক্সাইটেবল করছো এবং নিউরনে তুমি একটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করতেছো। ঠিক আছে, এরপর ওই অ্যাকশন পোটেনশিয়ালটা কি হয়? নার্ভের একজনের মাধ্যমে গিয়ে গিয়ে কোথায় চলে যায়? মাসেলে চলে যায়, এবং মাসেলে গিয়ে ওরা মাসেলে আরেকটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করে, এবং ওই অ্যাকশন পোটেনশিয়ালের কারণে আলটিমেটলি মাসেলের কন্ট্রাকশন হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের রোল। এখন আমরা দেখব কিভাবে সেটা হয়, মেকানিজমটা কি। তো প্রথমে অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হলো এখানে, অর্থাৎ এখানে কিছু সোডিয়াম চ্যানেল ছিল, সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম ঢুকলো। ঠিক আছে, সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম ঢুকলো। এখন কি হলো? সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণ অনেক বেড়ে গেল, ডিপোলারাইজেশন হয়ে গেছে। কোন পার্টটুক? এই পার্টটুক। একটা সেল কিন্তু পুরা এরিয়াটা একসাথে ডিপোলারাইজেশন হয় না, হ্যাঁ, আস্তে আস্তে হয়। ধরো এটা পুরো আমাদের একটা নিউরনাল সেল, প্রথমে নিউরনাল যে সেল বডিটা বা কোষ দেহটা, এইটা প্রথমে এক্সাইটেড হচ্ছে। হ্যাঁ, এইটা এক্সাইটেড হচ্ছে, হয়ে কি হচ্ছে? এখান থেকে প্রথমে ওই যে মেকানিক্যাল গেট দিয়ে কিছু সোডিয়াম ঢুকলো, তারপরে যে থ্রেশহোল্ড লেভেলে গেল, থ্রেশহোল্ড লেভেলে গিয়ে আচ্ছা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত? -70। ধরো -50 বা -40-তে আসলো, যেটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল। থ্রেশহোল্ড লেভেলে আসলে আরও কিছু ওই যে লাল চ্যানেলগুলো মনে আছে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ওই চ্যানেলগুলো ধরো এবার খুলে গেল, আরও সোডিয়াম ঢুকলো, সব মিলে কি হলো? সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেল। এরপরে কি হলো? এই এরিয়ায় আবার ওই যে নীল কালারের পটাশিয়াম চ্যানেল, সেগুলো খুলে পটাশিয়াম আবার বের হয়ে গেল। তখন সেলটা আবার রিপোলারাইজ, সেল বডিটা, কোষ দেহ মানে এইটুক এরিয়া আবার রিপোলারাইজ হয়ে গেল। কিন্তু দেখো, রিপোলারাইজ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যাও করে রাখছে। কি সমস্যা? এই যে এত বেশি পরিমাণ সোডিয়াম ঢুকতেছে, এই সোডিয়াম এবার কই যাবে? সেলের ভেতরে তো সোডিয়াম কম, রাইট? তার মানে এইটুক জায়গা, এইটুক এরিয়ার মধ্যে যদি সোডিয়াম ঢোকে, ওই সোডিয়ামটা কিন্তু এবার ডিফিউজ হয়ে হয়ে এদিকে আসতে শুরু করবে, রাইট? ধীরে ধীরে এই যে নার্ভ টার্মিনালের দিকে সরতে থাকবে। এটা কি বোঝা গেল?
তাহলে দেখো আগে এই জায়গায় সোডিয়াম কনসেন্ট্রেশন খুব কমে গেল, এখন এখানে আসতেছে ধীরে ধীরে। সোডিয়াম যত আসবে দেখো এই এরিয়াগুলো সবই কিন্তু কত ছিল, -70 করেছিল, রাইট? পুরো এরিয়া ধরো এই একটা এরিয়া -70 ছিল, আবার এই এরিয়াটা -70 ছিল, সব এরিয়া -70 ছিল প্রথমে, -70 -70 -70 এরকম ছিল। তো কি হলো, যখন সোডিয়াম এখানে আসতে শুরু করলো এই -70 এরিয়াগুলো কি হবে, আস্তে আস্তে হঠাৎ করে এরা থ্রেশহোল্ডে পৌঁছে যাবে, ঠিক আছে? -70-তে ছিল, এটাও ধরো -70, কি হবে যত সোডিয়াম আসতেছে এটা কি হবে আস্তে আস্তে পজিটিভের দিকে সরতে থাকবে। এবার এটা যখন তার থ্রেশহোল্ডে পৌঁছাবে, থ্রেশহোল্ড ধরো -50 বা -40 এরকম থ্রেশহোল্ডে পৌঁছাবে, তখন কি হবে এইটুক এরিয়ার মধ্যে যে লাল কালারের ওই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ছিল এগুলো কিন্তু এবার খুলে যাবে। এর ফলে কি হবে বলতো, সেলের ভিতরে প্রচুর সোডিয়াম ঢুকতে থাকবে, ঠিক আছে? তখন কি হবে, লাফ দিয়ে এটা আবার ডিপোলারাইজ হয়ে যাবে, অর্থাৎ এবার ডিপোলারাইজ হলো এরিয়াটা, এই এরিয়াটা ডিপোলারাইজ হয়ে গেল, ডিপোলারাইজেশন হলো। এরপর কি হবে, এখানে আবার ওই যে নীল চ্যানেলগুলো খুলে যাবে, নীল চ্যানেল খুলে গিয়ে পটাশিয়াম বের হয়ে যাবে, এই এরিয়াগুলো আবার -70 হয়ে যাবে। কিন্তু এই এরিয়াটা যে একটা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করছে, এটার ভিতরে এখন প্রচুর সোডিয়াম আছে, এই সোডিয়াম আবার কোথায় চলে যাবে, এখানে ট্রান্সফার হবে। তখন এখানে কি হবে, এই যে এটা আবার এই সোডিয়াম, এই এরিয়াটা আবার -70 ছিল, এই সোডিয়ামগুলো এসে এটাকে আবার থ্রেশহোল্ডে নিয়ে যাবে, আবার এখানে কি হবে, লাল কালারের সোডিয়াম চ্যানেল খুলবে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খুলবে, ঢুকবে, এটা আবার অ্যাকশন পোটেনশিয়াল করবে, আবার নীল কালারের পটাশিয়াম চ্যানেল খুলবে, আবার পটাশিয়াম যাবে, আবার এটা আসবে, এই এরিয়াটা আবার ডিপোলারাইজ হয়ে যাবে, ডিপোলারাইজ হয়ে যাবে। কথা কি বোঝা গেল? আস্তে আস্তে কি হয় বলো তো, এটা কোথায় চলে যাবে, একদম নার্ভ টার্মিনালে চলে যাবে। তাহলে বোঝা গেল আমাদের নার্ভে অ্যাকশন পোটেনশিয়ালের ভূমিকাটা কি, কি করে অ্যাকশন পোটেনশিয়ালটা, এই যে মস্তিষ্কে যেই আমাদের স্টিমুলাসটা প্রডিউস হলো, এই স্টিমুলাসটা ও নিয়ে নিয়ে কোথায় নিয়ে যাবে, একদম নার্ভের এন্ডে, একজনের এন্ডে। কথা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সবাই বুঝছো তো? ও একা বুঝলে তো হবে না। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে অবভিয়াসলি বলবা। আচ্ছা দেখো, তাহলে দেখো এইটা গেল নার্ভে ওর কাজ কি, নার্ভে তাহলে ওর কাজ কি, একটা যে স্টিমুলাসগুলো নার্ভে প্রডিউস হয়, কোষ দেহে প্রডিউস হয়, সেগুলোকে বহন করে একজনের এন্ডে নিয়ে যাওয়া, হ্যাঁ, একদম প্রান্তে নিয়ে যাওয়া। আচ্ছা, তো দেখো এই যে এখানে যেই বহনটা হচ্ছে, রাইট, অ্যাকশন পোটেনশিয়ালের যে বহনটা হচ্ছে, তাহলে দেখো এটা আমি আরেকটা একজন আঁকি, একটা কোষ দেহ আঁকলাম, ধরো এটা হলো একজন, এটা হলো নার্ভ টার্মিনাল, এখান থেকে অ্যাকশন পোটেনশিয়ালটা শুরু হলো, রাইট, এখানে স্টার্ট হলো। এরপর কি হলো, এইটুক এরিয়া প্রথমে ওই যে ডিপোলারাইজ হলো, আমি কি বললাম, এরিয়া ওয়াই ধীরে ধীরে ডিপোলারাইজেশন হতে থাকে, রাইট? তাহলে দেখো এখানে কতগুলো অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস হচ্ছে, অনেকগুলো, রাইট? এখানে কয়টা অ্যাকশন পোটেনশিয়াল, 1 2 3 4 5 6 7 8 9টা অ্যাকশন পোটেনশিয়াল এখানে প্রডিউস হচ্ছে। আসলে কিন্তু এইভাবেই হয়, হ্যাঁ, খুব অল্প এগুলো কি মেমব্রেন, রাইট? মেমব্রেনের খুব অল্প এরিয়া ধরে ধরে এখানে ধীরে ধীরে অ্যাকশন পোটেনশিয়ালটা প্রডিউস হয় এবং সামনে আগাতে থাকে। তাহলে দেখো এই প্রসেসটা কি একটা লেন্দি প্রসেস হওয়ার কথা, রাইট? প্রত্যেক জায়গায় সোডিয়াম ঢুকতেছে বের হচ্ছে, কিন্তু অনেক টাইম লাগবে, রাইট? তাহলে দেখো যদি এইভাবে চলতে থাকে তাইলে কিন্তু এই ইসে আস্তে আস্তে নার্ভ টার্মিনাল আস্তে আস্তে অনেক সময় চলে যাবে, 2-3 মিনিটও চলে যেতে পারে। কিন্তু আমরা জানি আমাদের নার্ভ খুব ফাস্ট, খুব দ্রুত টার্ন করে, তোমার ইম্পালস বহন করে। ইভেন তোমাদের মনে বইয়ে বলা ছিল 100 মিটার পার সেকেন্ড বেগে এই নার্ভ দিয়ে এই স্টিমুলাসগুলো বহন হয়। স্টিমুলাস আসলে কি, এই অ্যাকশন পোটেনশিয়ালগুলো বহন হয়, হ্যাঁ, এই আয়ন সোডিয়াম আর পটাশিয়ামের আদান প্রদান, এটা বহন হয়, হ্যাঁ। তাহলে দেখো এইটাকে, এই প্রসেসটা আমরা কীভাবে ফাস্ট করতে পারি, হ্যাঁ, বডি কীভাবে ফাস্ট করে, ফাস্ট করার জন্য একটা স্পেশাল মেকানিজম আছে, সেটাকে আমরা বলি মায়েলিন সিথ। মায়েলিন শীত বা সিথ, যেটা ইচ্ছা বলতে পারো।
মাইলিন শীত কি? মাইলিন শীত হলো এই যে আমাদের একজনটা আছে, একজনের গায়ে কি থাকে, আমি একটু এই কালারটা দিয়ে দেখাই। একজনের গায়ে কি থাকে, এরকম কিছু বা চর্বি জাতীয় পদার্থের শীত থাকে, মোটা মোটা, ঠিক আছে, এরকম শীত আছে। অ্যান্ড শীতের মাঝে মাঝে কি থাকে, এই যে এই লাল এরিয়াটা, চিকন একটা এরিয়া দেখছো, এই শীতের মাঝে মাঝে কিছু এরিয়া ফাঁকা থাকে। এগুলোর নাম তোমরা 11-12 পড়ে আসছো। এই এরিয়াগুলো কি কি বলে মনে আছে? কেউ বলতে পারবা? নোড অফ র্যানভিয়ার, র্যানভিয়ারের নোড বলে। হ্যাঁ, তো কি হয়, এই মাইলিন শীটটা থাকার সুবিধা কি? দেখো এখান থেকে যে নার্ভ ইম্পালসটা প্রডিউস হচ্ছে বা অ্যাকশন পোটেনশিয়ালগুলো তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? আয়নের আদান প্রদানের জন্য। এখন আয়নগুলো হলো পোলার সাবস্টেন্স। আমি যদি এখানে নন পোলার সাবস্টেন্স বা লিপিড হলো নন পোলার অবভিয়াসলি, বা চর্বি, তো এই চর্বি জাতীয় পদার্থের আমি একটা শীত তৈরি করে দিই, তাহলে এই যে যেই এরিয়াটুকে শীত আছে, এই এরিয়াটুক আমি আবার দেখাই, এই যে এই এরিয়াটুক, এখান দিয়ে আর কি কোনো আয়নের আদান প্রদান হবে? কেউ কি আমাকে বলতে পারবা হবে কি না? হবে কি? হবে না, ঠিক আছে, হবে না। তখন কি হবে, এই যে দেখো প্রথম আমাদের কোষ দেহে যে সোডিয়ামগুলো আসছিল, সেই সোডিয়ামগুলোর এখানে আসার কথা, প্রথমে এখানে, এরপর এখানে, রাইট? তো কি হবে, ও এখানে না গিয়ে সরাসরি সোডিয়ামটা চলে যাবে কোথায়? এই যে নোড অফ র্যানভিয়ারের এখানে। হ্যাঁ, আমি আরেকটা ছবি আঁকি, এটা হলো কোষ দেহ, আর নীল কালির এগুলো হলো, ধরো এই একটা আমাদের মাইলিন শীত, এই একটা মাইলিন শীত, দুইটার মাঝখানে একটা নোড অফ র্যানভিয়ার আছে। হ্যাঁ, তো যেই সোডিয়ামগুলো ঢুকতেছে, এই সোডিয়াম কিন্তু এই এরিয়াটা, এই পুরো মাইলিন শীথের এরিয়াটা দিয়ে বের হওয়ার কোনো ওয়ে পাবে না। এই পুরো এরিয়া দিয়ে কোনো বের হওয়ার ওয়ে নাই। ওর যদি বের হতে চায়, ওকে কোথায় আসতে হবে? এখান থেকে পুরোপুরি একটানে ওকে চলে আসতে হবে এই নোড অফ র্যানভিয়ারে। এখান থেকেও সোডিয়ামটা কি করতে পারে, সোডিয়াম ধীরে ধীরে এই এরিয়াটার তোমার যখন আসবে এই এরিয়াতে, তখন এই এরিয়ার ধীরে ধীরে যেই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা ছিল, সেটা ধীরে ধীরে -60-তে চলে যাবে, থ্রেশহোল্ডে চলে যাবে, এবং তখন কি হবে, ওই যে এইটুক এরিয়া নোড অফ র্যানভিয়ারের মধ্যে যে লাল কালারের সোডিয়াম চ্যানেলগুলো ছিল ভোল্টেজ গেটের, সেইগুলো দিয়ে এবার সোডিয়াম ঢুকতে শুরু করলো, এবং তখন কি হবে, দ্রুত ডিপোলারাইজেশন হবে। এরপর আবার ওই যে নীল কালারের যে পটাশিয়াম চ্যানেলগুলো আছে, ওগুলো খুলে গিয়ে রিপোলারাইজেশন হবে। তাহলে বুঝতে পারছো এই মাইলিন শীট থাকার সুবিধাটা কি? এই যে নার্ভ ইম্পালসের গতি, এটাকে অনেক দ্রুত করে ফেলবে। কারণ কি, এখানে আর হাজারটা তোমার অ্যাকশন পোটেনশিয়াল করার দরকার নেই। দেখো এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে এই কোষ দেহে, এরপর সেকেন্ডটা তৈরি হচ্ছে কোথায়? এই নোড অফ র্যানভিয়ারে। মাঝের এই যে এই এরিয়াটায় কিন্তু কোনো অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হওয়ার দরকার নেই, সরাসরি সোডিয়াম এখানে ডিফিউশনের মাধ্যমে চলে আসছে, অর্থাৎ টাইমটা অনেক কম লাগবে এই ক্ষেত্রে। এটা কি বোঝা গেল? আচ্ছা, এই যে এইভাবে যে নার্ভের তোমার কন্ডাকশন হয়, এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় সল্টেটরি কন্ডাকশন বা সল্টেটরি মুভমেন্ট, ঠিক আছে? অর্থাৎ সল্টেটরি মুভমেন্ট কখন হয়? যখন কোনো নার্ভের সাথে মাইলিন শীট থাকে। তোমরা যখন আরও পড়বা, দেখবা যে সব টাইপের নার্ভে কিন্তু আবার এই মাইলিন শীট থাকে না। হ্যাঁ, যেসব নার্ভে থাকে সেসব নার্ভের মাধ্যমে খুব দ্রুত ইম্পালস আদান প্রদান হয়, কিন্তু যেসব নার্ভে থাকে না তাদের মাধ্যমে স্লোলি প্রডিউস হয়, হ্যাঁ, স্লোলি তোমার ট্রান্সমিট হয়। আর সল্টেটরি মুভমেন্টটা কি? এই যে নোড অফ র্যানভিয়ার বা মাইলিন শীট থাকার কারণে যে খুব দ্রুত অ্যাকশন পোটেনশিয়ালের যে ট্রান্সফারটা হচ্ছে, এটাকে আমরা বলি সল্টেটরি মুভমেন্ট। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে তোমাদের, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকশন পোটেনশিয়াল অফ নার্ভ অ্যান্ড মাসল? এই যে নার্ভ আর মাসল দুইটাতেই তো অ্যাকশন পোটেনশিয়াল হয়, কিন্তু দুইটার অ্যাকশন পোটেনশিয়াল কি সেম? আসলেও সেম না। হ্যাঁ, এখানে অনেকগুলো ডিফারেন্স আছে, এই ডিফারেন্সগুলো তোমরা এখন বুঝবে না, আমরা যখন কার্ডিয়াক ফিজিওলজিতে যাব তখন এটা আরও ভালো বুঝবা। একটা পার্থক্য কিন্তু তোমরা জানো, নার্ভের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেটা হলো -70, আর স্কেলিটাল মাসলের ক্ষেত্রে সেটা -90 মিলিভোল্ট।
এটা জানো, আপাতত বাকিগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এখানে মোটামুটি আর তেমন কিছু লাগবে না। একটা ফাইনাল জিনিস এখান থেকে একটু পড়ায় রাখি, এটা তোমাদের খুব কাজে লাগে। আচ্ছা, আমি কিন্তু নার্ভে অ্যাকশন পোটেনশিয়াল কী কাজ করে সেইটা অনলি দেখালাম, কিন্তু মাসেলে কী কাজ করে সেটা কিন্তু আমি দেখাই নাই এখন। কিন্তু মাসেলের অ্যাকশন পোটেনশিয়ালের কাজ কিন্তু আমি আগের ক্লাসে দেখাই ফেলছি, মাসকুলার ফিজিওলজি, হ্যাঁ, ওই ভিডিওটা তোমরা দেখে নিও। ওখানে আমি দেখিয়ে ফেলছি যে মাসেল কীভাবে কন্ট্রাক্ট করে, এবং মাসেলের কন্ট্রাকশনের জন্য তোমরা জানো অবভিয়াসলি এরকম একটা অ্যাকশন পোটেনশিয়ালের দরকার। হ্যাঁ, এখন এটা কিভাবে হয়, ধরো এটা একটা নার্ভ এন্ডিং, আর এটা হলো একটা মাসেল ফাইবার। আচ্ছা, তো হয় কি দেখো, ওই যে ধরো এই নার্ভটা আসতেছে ব্রেইন থেকে, ঠিক আছে, ব্রেইন থেকে আসতেছে, অর্থাৎ এই নার্ভের মাধ্যমে কি হচ্ছে, সোডিয়াম বাহিত হয়ে হয়ে নিচে আসতেছে, এবং সোডিয়াম এসে এখানে কি করতেছে, এক একটা করে অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করতেছে। হ্যাঁ, অর্থাৎ মেমব্রেনটাকে ডিপোলারাইজেশন করতেছে, এবং ধীরে ধীরে এই স্টিমুলাসটা এই নার্ভ এন্ডিং, এটাকে আমরা কি বলতেছি, নার্ভ এন্ডিং, নার্ভ এন্ডিংয়ের দিকে আসতেছে। আচ্ছা, নার্ভ এন্ডিংয়ে ও যখন আসে তখন ও কি করে, ধরো এখানের এই এরিয়াটা ডিপোলারাইজেশন হলো, এই এরিয়াটা কি হলো, সোডিয়াম ঢুকলো, এই সোডিয়াম এবার ডিফিউজ হয়ে কোথায় চলে আসবে, নার্ভ এন্ডিংয়ে, রাইট? এভাবে তো ডিফিউশনের মাধ্যমেই তো আসতেছিল, এসে এই এরিয়াটাকে নার্ভ এন্ডিংকে ও এবার ডিপোলারাইজ করবে। হ্যাঁ, কিন্তু এখানকার ডিপোলারাইজেশনটা একটু অন্যভাবে হয়। এই সোডিয়ামগুলো কি করবে, এই নার্ভ এন্ডিংটা প্রথমে রেস্টিং ফেজে ছিল, ধরো -70, যত সোডিয়াম আসবে এটা কি হবে, ধীরে 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 এটা তোমার ধরো 50 বা -60 থ্রেশহোল্ডে পৌঁছালো। এরপর কি হবে, এখানে লাল কালারের সোডিয়াম চ্যানেল খুলে যাওয়ার কথা মনে আছে, গেটের সোডিয়াম চ্যানেল খুলে যাওয়ার কথা, থ্রেশহোল্ডে আসলে কী হবে, প্রচুর সোডিয়াম ঢুকবে, এবং এটা দ্রুত অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউস করে পুরোপুরি ডিপোলারাইজেশন হয়ে যাবে। কিন্তু এখানে হয় কি, নার্ভ এন্ডিংয়ে যখন এই ইম্পালসটা আসে তখন এই সোডিয়াম চ্যানেলের সাথে আরও কিছু নতুন